আসসালামু আলাইকুম, চার্ট ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা রবি এই স্টকটার ডিসেম্বর 2024 বা তাদের অ্যানুয়াল রিপোর্ট 2024 অনুসারে এই স্টকটার ফান্ডামেন্টাল ডেটা অ্যানালাইসিস করব। দিস ভিডিও ইজ ব্রট টু ইউ বাই চার্ট ক্যানভাস অ্যান্ড ইউ ট্রেড, পাওয়ার্ড বাই ইউনি রয়্যাল সিকিউরিটিজ লিমিটেড। ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার দিয়ে নিচ্ছি, এই ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি করা একটা ভিডিও। এই ভিডিওতে কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস দেওয়া হচ্ছে না। এই ভিডিও দেখে কেউ কোনো ধরনের ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন না। মনে রাখবেন, পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করতে হবে আপনাকে। যাই হোক, আমরা আমাদের মূল ভিডিওতে চলে আসি। ভিডিও শুরু করার আগে আজকে কিছু কথা একটু বলতে চাই যে আমাদের ভিডিওগুলোর লেন্থ একটু বড় থাকে, এটা কিন্তু আপনারা মোটামুটি জানেন। বাট আমাদের ভিডিওতে কিন্তু কোনো ইরিলেভেন্ট অথবা অদরকারি কোনো ইনফরমেশন কিন্তু আমরা দেই না। আমরা চেষ্টা করি যতটুকু কনসাইজ থাকা যায় ততটুকু কনসাইজ থাকার। বাট এরপরেও আসলে আমরা যেহেতু অনেক ডেটা প্রেজেন্ট করি, সেই কারণে কিন্তু আমাদের ভিডিওর লেন্থটা একটু বেশি হয়ে যায়। তো আপনাদের সবার কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে যে আপনারা যখনই আমাদের ভিডিওটা অন করেন, অন করার পরে আপনি যদি ফ্রি না থাকেন অথবা আপনি যদি ব্যস্ত থাকেন অথবা আপনি যদি বাইরে থাকেন, সেক্ষেত্রে আপনি ওই মুহূর্তে আমাদের ভিডিওটা না দেখে আপনি আমাদের ভিডিওটাকে ওয়াচ লেটারে অ্যাড করে রাখতে পারেন অথবা লাইক দিয়ে রাখতে পারেন। পরে আপনি আপনার লাইকড ভিডিও থেকে খুঁজে নিয়ে আমাদের ভিডিওটা পরে রিওয়াচ করতে পারেন। এতে যেটা হবে, আপনি কিন্তু ভিডিওর কোনো ইনফরমেশন মিস করে যাবেন না। এবং আমরাও ভিডিওতে ইনফরমেশন দেওয়ার ক্ষেত্রে আমাদের কিন্তু টাইম বাউন্ডারি মাথায় রাখতে হবে না যে না ভিডিও সাইজটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমরা কিন্তু ইনফরমেশনের উপর বেস করেই সেই ভিডিওটা দিব। কারণ আমরা যখন আমাদের স্ট্যাটিস্টিক্স থেকে দেখতে পাই যে আপনারা আমাদের 20 মিনিটের বা 22 মিনিটের ভিডিওর অনলি 4 মিনিট বা 5 মিনিট মাত্র দেখেন এভারেজ ভিউ, তখন কিন্তু আমাদের মাথায় চিন্তা চলে আসে যে আমরা আমাদের ভিডিওটাকে শর্ট করে কিভাবে 5-6 মিনিটে বা 8-10 মিনিটে নিয়ে আসতে পারি। তো এই কাজটা করতে গেলে কিন্তু আমাদেরকে অনেক ইনফরমেশন স্যাক্রিফাইস করতে হয়। বাট এই ভিডিওতে কিন্তু আমরা অনেক ডিটেলস ইনফরমেশন বা অনেকগুলা ইনফো দেওয়ার চেষ্টা করেছি, যেটা কিন্তু আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আপনি যদি ফ্রি না থাকেন, আপনি যদি ব্যস্ত থাকেন, এই ভিডিওটা এখন না দেখে আপনি ওয়াচ লেটারে অ্যাড করে রাখেন, পরে আপনি ওয়াচ লেটার থেকে দেখে নেবেন। যাই হোক, ভিডিও শুরু করতেছি। ভিডিও শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। সো আজকে আমরা যে স্টকটার ভিডিও করব, এটা টিকার রবি, কোম্পানি নেম রবি আজিয়েটা পিএলসি, এবং এটি 1995 সালে প্রতিষ্ঠিত একটি কোম্পানি। এ ক্যাটাগরিতে লিস্টেড একটি কোম্পানি, টেলিকমিউনিকেশন সেক্টরে লিস্টেড একটি কোম্পানি। আমরা যদি এর শেয়ার হোল্ডিংস প্যাটার্নটা দেখি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এদের স্পন্সর বা ডিরেক্টরদের কাছে রয়েছে 90% স্টক, ইনস্টিটিউট হোল্ডিংস এ রয়েছে 2% এর মতো, এন্ড পাবলিক হোল্ডিংস এ রয়েছে 8% স্টক। আর এই কোম্পানিটার ফ্রি ফ্লোট শেয়ার রয়েছে 10%, অথরাইজড ক্যাপ 6,000 কোটি টাকা এবং পেইড আপ ক্যাপ 5,238 কোটি টাকা। আর এর মার্কেট ক্যাপ রয়েছে 13,723 কোটি টাকা এবং বাজারে এর শেয়ার আউটস্ট্যান্ডিং রয়েছে 524 কোটির মতো। আর এই স্টকটি 52 উইকস এর প্রাইস রেঞ্জে বর্তমানে তার 40% রেঞ্জে রয়েছে, যেখানে কিন্তু 52 উইকস এর লো প্রাইস 20 টাকা 30 পয়সা এবং 52 উইকস এর হাই প্রাইস 35 টাকা 90 পয়সা। এই স্টকটার কারেন্ট প্রাইস 26 টাকা 20 পয়সা। আর এই স্টকটার লাস্ট ইয়ারে, দ্যাট মিনস ডিসেম্বর 2023 ইপিএস ছিল 61 পয়সা এবং বর্তমানে পি রয়েছে 19.40 আর এনএভি 12.78 এবং এর এনএভি টু প্রাইস 2.1x। দ্যাট মিনস এই স্টকটা বর্তমানে তার এনএভির 2.1x বা 1 টাইমস দামে মার্কেটে ট্রেড হচ্ছে। যাই হোক, আমরা চলে আসবো ব্যালেন্স শিটের ডেটায়। সো ব্যালেন্স শিটের ডেটায় শুরুতেই আমরা তার টোটাল অ্যাসেটস এর গ্রাফটা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে এই কোম্পানিটা যেহেতু আসলে 2020 বা 21 সালের দিকে মার্কেটে লিস্টেড হয়েছে, সেক্ষেত্রে কিন্তু এদের আগের অনেকগুলা ডেটা নাই। নর্মালি আমরা 10 বছরের ডেটা নিয়ে অ্যানালাইসিস করি, বাট এই কোম্পানিটার ক্ষেত্রে আমরা 6 বছরের ডেটা পেয়েছি। সো এই 6 বছরের ডেটা নিয়েই আমরা অ্যানালাইসিস করব। তো আমরা টোটাল অ্যাসেটস এর গ্রাফে দেখতে পাচ্ছি যে এদের টোটাল অ্যাসেটস এর গ্রাফটা মোটামুটি ভালো রয়েছে, ইনক্রিজিং মোডে রয়েছে। এবং এদের টোটাল লায়াবিলিটিসটা যদি দেখি, অ্যাসেটের সাথে সাথে কিন্তু লায়াবিলিটিস বাড়তেছে। সো এই জায়গাটায় যদি তারা সেটা কন্ট্রোল করতে পারতো, সেটা তাদের জন্য কম্পারেটিভলি বেটার হতো। বাট লায়াবিলিটিস খুব অ্যালার্মিং হারে বাড়তেছে এরকমও না, বাট এই জিনিসটাকে কমাইতে পারলে হয়তো আমরা একটু খুশি হতাম। আর তাদের টোটাল ইকুইটি যদি দেখি, টোটাল ইকুইটিটা কিন্তু একই লেভেলে স্টেবল মনে হচ্ছে। সো এটা খুব দোষের কিছু না। যাই হোক, আমরা যদি তাদের আর্নিংস এর ডেটায় চলে আসি, তো আর্নিংস এর ডেটায় আসলে আমরা এই কোম্পানিটার ক্ষেত্রে তাদের রেভিনিউর সিএজিআর দেখতেছি 5 বছরে 5.87% ইয়ার অন ইয়ার গ্রোথ। আর 10 বছরের ডেটা যেহেতু নাই, সো এটা নট অ্যাপ্লিকেবল। এবং 5 বছরের নেট প্রফিটের সিএজিআর দেখতে পাচ্ছি 110% তারা নেট প্রফিটের সিএজিআর পাচ্ছে।
এবং 10 বছরের ডেটাটা নট অ্যাপ্লিকেবল। আর তাদের অপারেটিং প্রফিট মার্জিন পাচ্ছি আমরা 21.26% এবং নেট প্রফিট মার্জিন 7.06%। তো এই ক্ষেত্রে আমরা যদি বলি যে এই কোম্পানিটার কিন্তু রেভিনিউ বাড়তেছে, এটা একটা ভালো ব্যাপার। যেখানে কিন্তু আমরা জিপির অ্যানালাইসিস করে দেখলাম, জিপির কথা বলতেছি কারণ জিপি কিন্তু এই স্টকটা বা এরা যেই সেক্টরে বিজনেস করে সেম সেক্টরে বিজনেস করে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এদের রেভিনিউ গ্রো করতেছে, আর এদের কিন্তু নেট প্রফিটটা এর চাইতে বেশি গ্রো করতেছে। সো নেট প্রফিটের গ্রোথ আমরা দেখতে পাচ্ছি 110% ইয়ার অন ইয়ার গ্রোথ 5 বছরের সিএজিআর এ। তো আমরা এখানে দেখতেই পাচ্ছি যে তাদের কিন্তু নেট প্রফিট ডিসেম্বর 2021 ছিল 34 পয়সা, যেটা কিন্তু এই বছরে হয়ে গেছে 1 টাকা 34 পয়সা। সো বোঝাই যাচ্ছে একটা হিউজ জাম্প কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। আর তাদের অপারেটিং প্রফিট মার্জিন এই জায়গায় কিন্তু জিপির সাথে তারা অত ভালো কম্পিট করতে পারতেছে না, বা তাদের যে প্রাইসিং বার্গেন সেটা হয়তো তারা করতে পারতেছে না। আপনারা যদি চান যে জিপির সাথে একটা কম্পারিজন হোক, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব সেটা দেওয়ার। আর এখানে কিন্তু তাদের নেট প্রফিটের মার্জিন আমরা দেখতে পাচ্ছি যে এখানে তারা নেট প্রফিটের মার্জিনে ইমপ্রুভ করতেছে, যেটা কিন্তু অলমোস্ট 2%-এর আশেপাশেই ফিক্স ছিল, এখন সেইখানে তারা ইমপ্রুভ করে 7%-এর প্লাস করতে পেরেছে। এই জায়গাটা অবশ্যই আরো ইমপ্রুভ করতে হবে, বাট স্টিল তাদের অথরিটি বা তাদের ম্যানেজমেন্ট যেই এইখানে যে একটা ইফিসিয়েন্সি দেখাচ্ছে, এটা কিন্তু একটা খুবই ভালো ব্যাপার এবং পজিটিভ ব্যাপার। সো এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করতেছি। আর এই কোম্পানিটা যদি রেশিও ডেটা দেখি, রেশিও ডেটা দেখলে আমরা দেখতে পাচ্ছি যে এদের অ্যাসেট টার্নওভার রেশিও 0.5x, আর অ্যাসেট টার্নওভার রেশিওর গ্রাফ দেখলে সেটাও দেখতে পাচ্ছি যে অ্যাসেট টার্নওভার রেশিও বাড়তেছে, এটাও অবশ্যই একটা ভালো ব্যাপার। আর ইনভেন্টরি টার্নওভার রেশিও 0.6x এবং রিসিভেবলস টার্নওভার রেশিও 12.3x। আর এই কোম্পানিটার ক্ষেত্রে ডেট রেশিও 4.68%, দ্যাট মিনস তার যে টোটাল অ্যাসেটস রয়েছে সেটার 4.68 বা 4.7% তার ডেট রয়েছে, এবং ডেট টু ইকুইটি রেশিও 14.16%, দ্যাট মিনস এই কোম্পানিটার যে পরিমাণ ইকুইটি রয়েছে তার 14.16% তার ডেট রয়েছে। আর আমরা যদি ডেট কভারেজ রেশিও দেখি, সেটাও দেখতে পাচ্ছি 0.97। এটা আমরা যদি এক হিসাবেও ধরি, দ্যাট মিনস তার প্রতি 100 টাকা অপারেটিং প্রফিটের এগেনস্টে 1 টাকা ইন্টারেস্ট কভারেজ হিসাবে খরচ হচ্ছে। সো এটা কিন্তু বেশ ভালো একটা নাম্বার, বোঝাই যাচ্ছে যে এই কোম্পানিটার ডেট অনেক কম। এছাড়াও কিন্তু আমরা ডেট টু ইকুইটি রেশিওর গ্রাফটাও যদি দেখি, সেটাও কিন্তু আমরা একটা ডিক্লাইনিং মোডে দেখতেছি। সো এই কোম্পানিটার বিজনেস বা ম্যানেজমেন্ট ভালো করতেছে, এটা আমরা বলতেই পারি। আর এদের যদি ক্যাপেক্স টু রেভিনিউ এবং ক্যাপেক্স টু নেট প্রফিট দেখি, সো নেট প্রফিটের চাইতে অনেক বেশি টাকা তারা আসলে ক্যাপেক্সে খরচ করতেছে, এবং ক্যাপেক্স টু রেভিনিউ দেখলে সেটাও কিন্তু দেখতেছি আমরা 28.52%। সো এই ক্ষেত্রে আসলে যেহেতু সে বিজনেসের অন্য অ্যাসপেক্টের ডেটাগুলো ভালো করতেছে, সেই জন্য আসলে এখানে আমরা তাদেরকে নেগেটিভ ক্রিটিক করতেছি না। কারণ আসলে প্রত্যেকটা টেলিকমিউনিকেশন কোম্পানির জন্য ক্যাপেক্সে বেশ কিছু টাকা অ্যালোকেটেড রাখতে হয়, কারণ তাদের কিছু সাইটস বা টাওয়ার স্থাপন এরকম বেশ কিছু কাজ করতে হয়। সেই জন্য আসলে যেহেতু তার অন্যান্য ডেটাগুলো পজিটিভ রয়েছে, সেজন্য আমরা এখানে নেগেটিভ ক্রিটিক করতেছি না। আর এই কোম্পানিটা যদি আরওএ দেখি, আরওএ 3.4% এবং আরওই 10.26%, আরওসি 38%, আরওআইসি 9%-এর মতো। তো বোঝাই যাচ্ছে যে এই কোম্পানিটার যদি আরওএ, আরওই এবং আরওআইসি দেখি, এই তিনটা মিলিয়ে আমাদের কাছে মনে হচ্ছে যে এটা কিন্তু আমরা যেই নাম্বারগুলোকে অ্যাপ্রুভ করি বা পজিটিভ অ্যাপ্রুভাল দেই, সেই নাম্বারগুলোতে পড়তেছে না, কারণ আমাদের ট্রেজারি বন্ডের ইল্ড কিন্তু 13%-এর আশেপাশে। এটা কিন্তু আমি 20 ইয়ার্স ট্রেজারি বন্ডের ইল্ডের কথা বলতেছি। সো 20 ইয়ার্স ট্রেজারি বন্ডের ইল্ড যখন 13%-এর আশেপাশে, তো তখন কিন্তু এই নাম্বারগুলা আমাদের কাছে খুব একটা ভালো মনে হচ্ছে না। বাট তার আরওসি যেটা, এটা আবার খুবই ভালো একটা নাম্বার, 38%। তবে এই কোম্পানিটা যেহেতু একটা গ্রোয়িং কোম্পানি, সেই হিসাবে আমরা এই নাম্বারটাকে একসেপ্ট করতেছি, বা এটাকে আমরা একটা পজিটিভ নাম্বারই বলতেছি। এবং আরওই ডেটাও যদি দেখি, বর্তমানে আরওই কিন্তু 10.26%। তো আরওই যে তারা বাড়াতে পারতেছে, তাদের ম্যানেজমেন্ট যে এখানেও এফিসিয়েন্সির প্রমাণ দিচ্ছে, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। তো তাদের আরওই কিন্তু 3 বছর আগেও 2.72% ছিল, যেটা কিন্তু এখন বেড়ে 6.26% হয়ে গিয়েছে। তো এই জায়গাটায় আমরা তাদেরকে একটা পজিটিভ বা একটা আপভোট দিচ্ছি। আর যদি ক্যাশ ফ্লো অ্যানালাইসিসে আসি, আমরা ক্যাশ ফ্লো অ্যানালাইসিসে আসলে এই কোম্পানিটার বর্তমানে ফ্রি ক্যাশ ফ্লো পার শেয়ার রয়েছে 3 টাকা 41 পয়সা, এবং ফ্রি ক্যাশ ফ্লো মাল্টিপল পাচ্ছি আমরা 7.7x। দ্যাট মিনস তার এই যে ফ্রি ক্যাশ ফ্লো পার শেয়ারের 7.7x দামে সে মার্কেটে ট্রেড হচ্ছে, যেটা 26 টাকা 20 পয়সা। আর আমরা যদি ডিভিডেন্ড পে আউট রেশিও দেখি, ডিভিডেন্ড পে আউট রেশিও কিন্তু 64%-এর মতো বা 63.5%।
সো আমরা এখানে ডিভিডেন্ড পে আউট রেশিওর কিন্তু গ্রাফটাও দেখতে পাচ্ছি, যেটা গত বছর ছিল 134%। তো আমার ক্লিয়ারলি মনে আছে যে আমরা যখন ডিসেম্বর 2023-এ এই কোম্পানিটাকে অ্যানালাইসিস করেছিলাম, বা ডিসেম্বর 2023-এর ডেটা অনুসারে, ওইটাতে কিন্তু আমরা এই কোম্পানিটার ক্ষেত্রে অনেক কিছুই নেগেটিভ বলেছিলাম। তার মধ্যে একটা ছিল যে এরা আসলে এই ক্যাটাগরিতে থাকার জন্য 134% ডিভিডেন্ড পে আউট রেশিও মেনটেন করেছে, ওইটা ছিল। বাট এই বছর তারা কিন্তু সেটাকে কমিয়ে 63.5% ডিভিডেন্ড পে আউট রেশিও মেনটেন করেই তারা কিন্তু এই ক্যাটাগরিতে থাকতে পারতেছে। এটা অবশ্যই একটা ভালো ব্যাপার। এবং 5 বছরের ডিভিডেন্ড সিএজিআরটা আমরা পাইনি আনফরচুনেটলি, কারণ তারা 5 বছর আগে যে ডেটাটা আমরা নিতে চাই ডিসেম্বর 2020, তখন তারা কোনো ডিভিডেন্ড পে করতো না। সো আমরা আসলে এই ক্ষেত্রে তার ডিভিডেন্ড সিএজিআর বের করতে পারতেছি না। তবে তার ফ্রি ক্যাশ ফ্লো পে আউট রেশিও যদি দেখি, ফ্রি ক্যাশ ফ্লো পে আউট কিন্তু তার যে ফ্রি ক্যাশ ফ্লো জেনারেট করতেছে এবং ডিভিডেন্ড যেটা সে পে করতেছে, এটা কিন্তু তার ফ্রি ক্যাশ ফ্লো কভার করতেছে। সো এটা অবশ্যই একটা ভালো ব্যাপার যে 25%-এর মতো সে ফ্রি ক্যাশ ফ্লো পে আউট রেশিও মেনটেন করতেছে। আর 5 বছরের ফ্রি ক্যাশ ফ্লো সিএজিআর যদি দেখি, তো ফ্রি ক্যাশ ফ্লো সিএজিআর পাচ্ছি 3.1x, যেটা কিন্তু এই যে 5 বছর আগে ডিসেম্বর 2019-এর এই নাম্বারটা হাই থাকার কারণে 3.16, সামনের বছর যখন ডিসেম্বর 2020-এর সাথে কম্পেয়ার করা হবে, তো তখন কিন্তু 5 বছরের যে ফ্রি ক্যাশ ফ্লো সিএজিআর এই নাম্বারটা বড় হয়ে যাবে। এছাড়াও ডিভিডেন্ড পেইড অ্যামাউন্টের ক্ষেত্রে যদি আমরা দেখি, তো ডিভিডেন্ড পেইড অ্যামাউন্টের ক্ষেত্রেও কিন্তু আমরা এখানে একটা ভালো ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি, এইটাও পজিটিভ একটা ব্যাপার। যাই হোক, আমরা এই কোম্পানিটার ব্যালেন্স শিটের ডেটা দেখলাম, আর্নিংস এর ডেটা দেখলাম, রেশিওস ডেটা দেখলাম। এ পর্যায়ে আমরা এই কোম্পানিটার কয়েকটা মেথডে ভ্যালুয়েশন করব। তো শুরুতেই চলে আসি আমরা রিলেটিভ ভ্যালুয়েশন মডেলে। রিলেটিভ ভ্যালুয়েশন মডেলে আসলে এই কোম্পানিটার রিলেটিভ ভ্যালুয়েশনে আমরা জিপি কে এর কম্পারিজনে তুলনা করতে পারি বা রিলেটিভ ভ্যালুয়েশনের সাথে নিতে পারি, কারণ জিপি এবং রবি একই সেক্টরে বিজনেস করে। সেক্ষেত্রে আমরা জিপির নামটা লিখবো। জিপির নামটা লিখলে এইখানে ডেটাটা আসতেছে, একটু ওয়েট করতে হবে আমাদের। জিপির ডেটা কিন্তু চলে এসেছে। জিপির ডেটা আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে জিপির সাথে যদি আমরা রিলেটিভ ভ্যালুয়েশন করি, সেই রিলেটিভ ভ্যালুয়েশনে তার ইন্ট্রিনসিক ভ্যালু আসে 39 টাকা 37 পয়সা, এবং যেটা তার বর্তমান প্রাইসের এগেনস্টে 50% আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে। তো এই পর্যায়ে আমরা ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে এই কোম্পানিটার ভ্যালুয়েশন করব, এবং ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে ভ্যালুয়েশন করার জন্য আমরা তার ডিভিডেন্ড পে আউট রেশিও, ডিভিডেন্ড পেইড অ্যামাউন্ট এবং ডিভিডেন্ড পেইড অ্যামাউন্টের গ্রোথটা নিয়ে নিয়েছি। আর এইখানে কিন্তু আমরা ডিসকাউন্ট রেট ধরতেছি 12.75%, যেটা কিন্তু 20 ইয়ার্স ট্রেজারি বন্ডের ইল্ড। আমরা কিন্তু তার এভারেজ গ্রোথ রেট পাচ্ছি 167% ডিভিডেন্ড যে পে করতেছে এটার মধ্যে। তো আমরা যদি এখানে দেখি যে এই কোম্পানিটা তার যে ডিভিডেন্ড পে আউট রেশিও বা ডিভিডেন্টের যে গ্রোথটা, আমরা কিন্তু 5 বছরের জন্য ডিভিডেন্টের গ্রোথটা পাই নাই, যেহেতু সে 5 বছর আগে ডিভিডেন্ড পে করতো না। তো এই ক্ষেত্রে আসলে 167% একটু আনরিয়ালিস্টিক হয়ে যায়। তো আমরা এখানে একটা রিয়েলিস্টিক নাম্বার ধরবো। আমরা ধরে নিচ্ছি যে নেক্সট 10 ইয়ার্স এই কোম্পানিটা 10% করে তার ডিভিডেন্ড পেইড অ্যামাউন্ট গ্রো করবে ইয়ার অন ইয়ার 10%। তো 10% ধরলে আমরা এই কোম্পানিটার ইন্ট্রিনসিক ভ্যালু পাচ্ছি 34 টাকা 7 পয়সা বা 34 টাকা, যেটা কিন্তু তার বর্তমান প্রাইসের এগেনস্টে 30% আন্ডার ভ্যালুড রয়েছে। যাই হোক, এই পর্যায়ে আমরা ডিসিএফ মডেলে এই কোম্পানিটার ভ্যালুয়েশন করব। তো ডিসিএফ মডেলে এই কোম্পানিটা ভ্যালুয়েশন করার জন্য আমরা এই কোম্পানিটা ফ্রি ক্যাশ ফ্লো ডেটা নিয়েছি এবং সেটার গ্রোথ বের করেছি। তো এই গ্রোথটার এভারেজ করে আমরা পাচ্ছি 25.71%, এবং এই কোম্পানিটার জন্য আমরা পারপেচুয়াল গ্রোথ রেট ধরেছি 3% আর ডিসকাউন্ট রেট ধরেছি 12.75%, যেটা কিন্তু 20 ইয়ার্স ট্রেজারি বন্ডের ইল্ড আগের মতোই। আমরা এখানে এই কোম্পানিটার ক্ষেত্রে তার গ্রোথ রেট ডিটারমিন করব। ডিটারমিন করার আগে আমরা যদি দেখি তার ফ্রি ক্যাশ ফ্লো সিএজিআর 5 বছরে আমরা কেমন পাচ্ছি, 3.16% আমরা পাচ্ছি। তো আমরা এর আশেপাশেই ধরবো, সেই হিসাবে আমরা ধরে নিচ্ছি যে নেক্সট 10 ইয়ার্স ইয়ার অন ইয়ার 4% করে আমরা গ্রোথ পাবো। তো সেটা ধরলে আমরা এই কোম্পানিটার ইন্ট্রিনসিক ভ্যালু পাচ্ছি 35 টাকা, এবং যেটা তার বর্তমান প্রাইস 26 টাকা 20 পয়সার এগেনস্টে 34%-এর মতো আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে। এই পর্যায়ে আমরা আরো একটা ভ্যালুয়েশন মডেলে এই কোম্পানিটা ভ্যালুয়েশন করব, যেটা রিসিডুয়াল ইনকাম মডেল। রিসিডুয়াল ইনকাম মডেলে ভ্যালুয়েশন করার জন্য আমরা টোটাল ইকুইটি নিয়েছি, টোটাল ইকুইটির গ্রোথ নিয়েছি, নেট প্রফিট নিয়েছি, এবং নেট প্রফিটের যে গ্রোথটা ইয়ার অন ইয়ার সেটা নিয়েছি আমরা। তো নিয়ে আমরা টোটাল ইকুইটির এভারেজ পাচ্ছি 2.9% এবং নেট প্রফিটের গ্রোথ রেট পাচ্ছি 440 বা 41% মতো। আর এইখানে পারপেচুয়াল গ্রোথ রেট এবং ডিসকাউন্ট রেট কিন্তু আগের মতোই রয়েছে।
যাই হোক, আমরা এইখানে নেট প্রফিটের গ্রোথ রেট যেহেতু অনেক হাই একটা নাম্বার পাচ্ছি, আমরা এইখানেও একটা রেশনাল নাম্বার ধরবো, খুব বেশি আনরিয়ালিস্টিক নাম্বার ধরবো না। আমরা ধরে নিচ্ছি নেক্সট 10 ইয়ার্স 10% করে ইয়ার অন ইয়ার গ্রো করবে এই কোম্পানিটা, এবং তার ইকুইটি গ্রো করবে 2% করে, যেহেতু এটা 2.9% রয়েছে, অথবা আমরা 3%ও নিতে পারি। তো 3% যদি নেই, সেক্ষেত্রে এই কোম্পানিটার ইন্ট্রিনসিক ভ্যালু আসে 17 টাকা 89 পয়সা, অথবা অলমোস্ট 18 টাকার মতো। তো এটা কিন্তু তার বর্তমান প্রাইসের এগেনস্টে 32%-এর মতো ওভারভ্যালুড রয়েছে। যাই হোক, আমরা কিন্তু এই কোম্পানিটার 4টা ভ্যালুয়েশন মডেলে ভ্যালুয়েশন করলাম। এই পর্যায়ে আমরা সেই 4টা ভ্যালুয়েশন মডেলের সামারি দেখে নেব। তো আমরা এই কোম্পানিটার ডিসিএফ মডেলে ভ্যালুয়েশন করেছিলাম এবং পেয়েছি 35 টাকা ইন্ট্রিনসিক ভ্যালু, এবং ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে ভ্যালুয়েশন করে পেয়েছি 34 টাকা ইন্ট্রিনসিক ভ্যালু। রিলেটিভ ভ্যালুয়েশন মডেলের তার ভ্যালুয়েশন করে আমরা পেয়েছি 39 টাকা 37 পয়সা, আর রিসিডুয়াল ইনকাম মডেলে ভ্যালুয়েশন করে আমরা পেয়েছি 18 টাকার মতো। তো এই চারটাকে যদি আমরা অ্যাভারেজ করি, অ্যাভারেজ করে আমরা তার ইন্ট্রিনসিক ভ্যালু পাচ্ছি 31 টাকা 59 পয়সা বা 32 টাকার মতো, যেটা তার বর্তমান প্রাইস 26 টাকা 20 পয়সার এগেনস্টে 20.56% আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে। এই পর্যায়ে আমরা দেখব এই কোম্পানিটাকে আমাদের পরিচিত বা খুব রিনোন মিউচুয়াল ফান্ড গুলা তাদের পোর্টফোলিওতে হোল্ড করতেছে কিনা, অথবা হোল্ড করলেও তারা কি দামে হোল্ড করতেছে। তো আমরা যদি সেটা দেখি, আমরা কিন্তু এখানে টোটাল 7টা মিউচুয়াল ফান্ড নিয়েছি, যেগুলা খুবই রিনোন: সিডব্লিউটি, এজ, 21, আইডিএলসি, শান্তা, ইউসিবি এবং ভিআইপিবি। তো এই 7টার মধ্যে 7টা ফান্ডকে আমরা নিয়েছি। এই কোম্পানিগুলা বা এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলা সবচেয়ে বড় যে ফান্ডগুলা, ইকুইটি ফান্ড সবচেয়ে বড় যেগুলা, সো এই ইকুইটি ফান্ড গুলার বড় গুলাকে আমরা নিয়েছি, এবং 7টাকে নিয়ে আমরা পেয়েছি শুধুমাত্র আইডিএলসির গ্রোথ ফান্ডের পোর্টফোলিওতে এই রবি স্টকটা রয়েছে, এবং তারা 29 টাকা 68 পয়সা বা 29 টাকা 70 পয়সার মতো অ্যাভারেজ কস্টে রবিকে কিনেছে, এবং তারা তাদের পোর্টফোলিও 9.28% রবি হোল্ড করতেছে। তো আমরা যদি সেই তাদের অ্যাভারেজ প্রাইসটা ধরি 29 টাকা 38 পয়সা, যেটা কিন্তু বর্তমান প্রাইসের এগেনস্টে 13.27% আন্ডার ভ্যালুড রয়েছে। আমরা এখন দেখবো যে এই কোম্পানিটার কিছু বুলিশ এন্ড বিয়ারিশ টেকওয়েজ। তো শুরুতেই যদি আসি বুলিশ টেকওয়েজ, আমি জানি যে এই স্লাইডটা একটু হিজিবিজি মনে হচ্ছে, বাট আপনারা যদি মনোযোগ সহকারে একটু দেখেন, হিজিবিজি মনে হবে না। তো এখানে আমরা চেষ্টা করেছি তাদের ব্যালেন্স শিট থেকে যতগুলো ইনফরমেশন আপনাদের জন্য প্রয়োজনীয় সেটাকে আমরা নিয়ে আসতে। আমরা শুরুতেই চলে আসি, আমরা তাদের ব্যালেন্স শিট অ্যানালাইসিস করে পেলাম যে তাদের গ্রোথটা বেশ রিজিলিয়েন্ট মনে হচ্ছে। রেভিনিউ কিন্তু 0.1% ইয়ার অন ইয়ার গ্রোথ করেছে লাস্ট ইয়ারের তুলনায়, যেখানে কিন্তু মার্কেট বা ইন্ডাস্ট্রির 0.05% ডিক্লাইন ছিল, এবং তার নেট প্রফিট কিন্তু 4 গুণ হয়েছে গত কয়েক বছরে, যেটা কিন্তু আমরা এখানে দেখেছিলাম যে এই যে একটা হিউজ গ্রোথ। তো এইটাকে আমাদের কাছে খুবই বুলিশ বা খুবই পজিটিভ একটা জিনিস মনে হয়েছে। এছাড়াও আমরা দেখেছি তাদের প্রফিট মার্জিন কিন্তু বাড়তেছে, যেটা কিন্তু 2.21% ছিল 2021-এ, এবং সেটাকে কিন্তু বেড়ে এখন 7.1% হয়ে গিয়েছে। এটাকেও আমাদের কাছে একটা পজিটিভ ব্যাপার মনে হয়েছে। আর তাদের ডিভিডেন্ড স্ট্রেংথ আমাদের কাছে মনে হয়েছে যে 15% ক্যাশ ডিভিডেন্ড তারা দিয়েছে, যেটা কিন্তু গত বছরের চেয়ে বেশি। এবং সবচেয়ে মজার ব্যাপার যেটা, যে তারা 15% দিয়েছে এই বছর, কিন্তু জাস্ট 64% ডিভিডেন্ড পে আউট রেশিও মেনটেন করেই তারা 15% ক্যাশ ডিভিডেন্ড পে করতে পেরেছে। এটাও আমাদের কাছে ভালো মনে হয়েছে। এই যে তিনটা বললাম, এই তিনটা ছিল কিন্তু আমাদের অ্যানালাইসিসে অলরেডি এগুলো মেনশন করা হয়েছে। এ পর্যায়ে আমরা এই অ্যানালাইসিসের বাইরে আরো কিছু ডেটা নিয়ে কথা বলবো। এর মধ্যে শুরুতেই আসে সাস্টেনেবল এজ। সো আমরা দেখেছি যে এই কোম্পানি তাদের কিছু টাওয়ারকে সোলারাইজড করতেছে। এটা কিন্তু বেশ ভালো একটা ব্যাপার যে বিদ্যুতের উপর তাদের নির্ভর করতে হচ্ছে না। এছাড়া আমরা দেখেছি যে তারা একটা আইএসও সার্টিফিকেশন নিয়েছে, আর তারা কিন্তু রুরাল এরিয়াতে 4G এক্সপানশন করতেছে। তো বর্তমানে তারা বলতেছে যে দেশের 99%-এর মতো জায়গায় তাদের 4G কভারেজ রয়েছে। তো এটা একটা বেশ ভালো ব্যাপার মনে হয়েছে। আর এই 5 নাম্বার পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, বা আপনাদের কাছে হয়তো ভালো লাগতে পারে। আমরা দেখলাম যে এদের কয়েকটা সাবসিডিয়ারি কোম্পানি রয়েছে রবির, যেগুলো আমাদের কাছে খুবই ভালো মনে হয়েছে। এর মধ্যে শুরুতে বা প্রথমটা আসে রেড ডট। তো রেড ডট কি? এটা একটা ফিনটেক বা এমএফএস কোম্পানির সাথে পার্টনারশিপ করে এরা কিছু বিজনেস করতেছে, এটা কিন্তু খুব ভালো করতেছে। এছাড়াও এভিটেক কোম্পানিটা কিন্তু রবি ক্লাউড প্রোভাইড করতেছে। সো
এরা আসলে ক্লাউডে ডেটা হোল্ড করার জন্য বা ডেটা স্টোরেজ করার জন্য রবি ক্লাউড নামে একটা সার্ভিস প্রোভাইড করতেছে, যেটা কিন্তু ইন্টারন্যাশনালি চিন্তা করলে এডব্লিউএস বা অ্যামাজন ওয়েব সার্ভিস অথবা গুগল ক্লাউডের অল্টারনেটিভ। রবি ক্লাউড কিন্তু বর্তমানে এদের 100টা ক্লায়েন্ট রয়েছে। এবং এই ক্ষেত্রে যদি আমি বলি যে জাস্ট একটা জিনিস যদি আপনাদেরকে বলি, বাংলাদেশ ব্যাংকের বা বাংলাদেশের অথরিটির একটা রুলস রয়েছে যে বাংলাদেশের যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলা রয়েছে এদের ডেটা কিন্তু বাংলাদেশেই রাখতে হবে, এদের ডেটা বাইরে রাখতে পারবে না, যেমন গুগল ক্লাউড বা এডব্লিউএস এগুলা কিন্তু ইউজ করতে পারবে না। তো সেই ক্ষেত্রে কিন্তু রবি ক্লাউড একটা ভালো বা সিগনিফিকেন্ট ভূমিকা রাখতে পারে ব্যাংক অথবা এমএফএস যেসব ইনস্টিটিউশন গুলা রয়েছে। এবং বর্তমানে কিন্তু আমরা স্টক মার্কেটও দেখতে পাচ্ছি অনেক ডিজিটালাইজড ব্রোকার হাউস হচ্ছে, তো এদের ডেটা গুলা কিন্তু বাংলাদেশেই যখন রাখবে সেক্ষেত্রে কিন্তু রবি ক্লাউড একটা রিলায়েবল নাম হতে পারে। তো বর্তমানে অলরেডি এরা 100টা ক্লায়েন্ট হোল্ড করতেছে। এছাড়াও এরা টায়ার 4 ডেটা সেন্টার করতেছে প্রাইম ব্যাংকের জন্য, যেটা কিন্তু অলরেডি একবার বললাম যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলার জন্য কিন্তু বাংলাদেশে ডেটা রাখাটা কাইন্ড অফ ম্যান্ডেটরি করা হয়েছে। তো এভেন্টেক এটা ভালো করবে এবং অলরেডি ভালো করতেছে। দেন এদের আরো একটা সাবসিডিয়ারি কোম্পানি রয়েছে যেটার নাম স্মার্ট পে। তো স্মার্ট পে এটা কিন্তু অনেকটা পেমেন্ট গেটওয়ে সিস্টেমের মতো, এবং এটা বর্তমানে বাংলাদেশ ব্যাংক বা অথরিটির অ্যাপ্রুভালের জন্য ওয়েট করতেছে। সো এটা যদি অ্যাপ্রুভাল পেয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটাকে পেমেন্ট গেটওয়ে হিসাবে ইউজ করবে। সেক্ষেত্রে এরা আসলে এসএসএল কমার্স বা এই জাতীয় যেসব পেমেন্ট গেটওয়ে সিস্টেম আছে সেগুলোর একটা কম্পিটিটর হিসেবে কাজ করবে। সো আমরা কিন্তু দেখলাম যে রিসেন্টলি বাংলাদেশে যে ইনভেস্টমেন্ট সামিট হয়েছে সেইখানে একটা সেশনে ছিল ডিজিটাল ইকোনমি। সো ডিজিটাল ইকোনমির ক্ষেত্রে কিন্তু এই যে এভেন্টেকের একটা ভূমিকা থাকবে এবং স্মার্ট পে এর একটা ভূমিকা থাকবে, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। তো লাস্ট বাট নট লিস্ট তাদের আরেকটা সাবসিডিয়ারি কোম্পানি রয়েছে যেটার নাম আর ভেঞ্চার্স। তো এই আর ভেঞ্চার্স জিনিসটা কি, এরা কিন্তু একটা ভেঞ্চার ক্যাপিটালের মতো ছোটখাটো, এবং এরা পোর্টফোলিওতে ছোট ছোট কিছু স্টার্ট আপকে হোল্ড করে, যাদেরকে তারা নার্চার করে বিভিন্নভাবে ফাইন্যান্সিয়ালি অথবা তারা কর্পোরেট সার্ভিস দিয়ে তাদেরকে হোল্ড করে। তো এদের পোর্টফোলিওতে কি কি কোম্পানি রয়েছে সেগুলোর নাম যদি আসে, সেটা শাটল, মেড ইজি, এয়ার ব্রিঙ্গার, পিগমাইন্ড, জোম্মা, ডিজি দোকান, হিসাব প্লাস, দৃষ্টি। দেন এদের কিন্তু বিঞ্জ রয়েছে। সো বিঞ্জে কিন্তু অলরেডি 2,20,000 পেইড সাবস্ক্রাইবার রয়েছে। এছাড়াও যদি তাদের পোর্টফোলিওর কোম্পানিগুলা বা পোর্টফোলিও স্টার্টআপ গুলা দেখি সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে এই যে জোমা, ডিজি দোকান এইগুলাকে আমি চিনি, এবং শাটল এটাকেও আমি চিনি। তো এইগুলা আমি যতটুকু জানি যে এরা কিন্তু আসলে বিশেষ করে জোমা আর ডিজি দোকান এরা কিন্তু এই যে যেটা বললাম যে ডিজিটাল ইকোনমি ওই সেক্টরে কিন্তু এরা হয়তো কাজ করবে। আর শাটলটা কাইন্ড অফ পরিবহন সেক্টরের একটা হতে পারে, আর বিঞ্জ তো এন্টারটেইনমেন্ট সেক্টরে। তো বোঝা যাচ্ছে যে ডাইভার্সিফাইড সেক্টরে কিন্তু তাদের পোর্টফোলিও রয়েছে। এছাড়াও আমরা কিন্তু এই কোম্পানিটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে 5G এবং এআই পটেনশিয়াল রয়েছে। সো এই কোম্পানিটার যেহেতু এখনো 5G আসে নাই, তো 5G আসলে সেক্ষেত্রে কিন্তু তারা তাদের সার্ভিস প্রোভাইড বা তাদের কোয়ালিটি আরো ইমপ্রুভ করতে পারবে। আর একদম সব শেষ আমরা দেখলাম যে ভ্যালুয়েশন করে আমরা দেখলাম যে এই কোম্পানিটা 21% আন্ডার ভ্যালুড অবস্থায় পেয়েছি আমরা। যাই হোক, এই পর্যায়ে আমরা এই কোম্পানিটার কিছু বিয়ারিশ টেকওয়েজ দেখবো। সো বিয়ারিশ টেকওয়েজ এর মধ্যে শুরুতেই আসে যে ট্যাক্স বার্ডেন। তো এই ক্ষেত্রে কিন্তু 39% সাবস্ক্রাইবার ট্যাক্স দিতে হয়। দ্যাট মিনস আমরা যারা ইউজার রয়েছি আমাদের কিন্তু 39% ট্যাক্স দিতে হয় গভর্নমেন্টকে, এবং 40 to 45% কর্পোরেট ট্যাক্স। তো রবি নিজে আবার 40 to 45% কর্পোরেট ট্যাক্স পে করে। তো এই যে ট্যাক্স বার্ডেনটা এটা কিন্তু টেলিকমিউনিকেশন সেক্টর গুলার জন্য বা টেলিকমিউনিকেশন বিজনেস গুলার জন্য একটা বিয়ারিশ টেকওয়েজ আমাদের মনে হচ্ছে। আর ইন্ডাস্ট্রি প্রেসার আমরা দেখলাম যে লাস্ট ইয়ারে জিপি এবং রবি দুইটারই কিন্তু আসলে তাদের যেই মোবাইল ইন্টারনেট ইউজার বা সাবস্ক্রাইবার যারা রয়েছে এটাতে এই নাম্বারটা কিন্তু ডিক্লাইন করেছে। তো এখানে আমরা মোবাইল পেনিট্রেশন এন্ড 2 মিলিয়ন সাবস্ক্রাইবার লস। তো আমরা দেখলাম যে 2 মিলিয়ন সাবস্ক্রাইবার লস হয়েছে গত বছর পলিটিক্যাল আনরেস্টের কারণে হয়তোবা। আর 3 নম্বরে যদি আসি, আমরা 3 নম্বরে আসলে হাই ডিভিডেন্ড পে আউট। তো তারা 63% ডিভিডেন্ড পে আউট রেশিও মেনটেন করতেছে, যেটা কিন্তু তারা হয়তো এই যে আগে যেহেতু তারা 100% প্লাস ডিভিডেন্ড পে আউট রেশিও মেনটেন করেছে, তো এই টাকাগুলো যদি তারা হোল্ড না করে সেক্ষেত্রে হয়তো 5G বা এআই অথবা নেটওয়ার্ক আপডেটসে তারা তাদের টাকা খরচ করার মতো রিজার্ভ বা সারপ্লাস মানি থাকবে কিনা সেইটাও আমাদের কাছে একটু বিয়ারিশ টেকওয়েজ মনে হয়েছে। তো আশা করবো সামনের দিনগুলোতে এই কোম্পানিটার যদি নেট প্রফিট আরো বেড়ে যায় এবং তারা যদি 15%-এর মতো করেই ডিভিডেন্ড পে করে অথবা এর আশেপাশেই করে, ডিভিডেন্ড পে আউট রেশিওটা একটু কমিয়ে তাদের যে রিজার্ভ ক্যাশ এটা যদি বাড়ায় সেক্ষেত্রে এই সমস্যাটা থাকবে না। আর লাস্ট একটা রিস্ক আমরা দেখতে পাচ্ছি সেটা হলো ম্যাক্রো রিস্ক।
তো ট্রেজারি বন্ডের ইল্ড যখন 13% মতো, তখন কিন্তু আসলে ইকোনমি একটু স্লো ডাউনে থাকে, প্লাস আসলে ইকুইটি মার্কেটে ইনভেস্টমেন্ট আসে না। তো এটাও এই কোম্পানিটার জন্য আমাদের কাছে একটা রিস্ক মনে হয়েছে। এই ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে, সেজন্য কিন্তু আমরা এই ভিডিওতে এই স্টকটার টেকনিক্যাল অ্যানালাইসিস করলাম না। সো আপনারা যদি চান যে আমরা এই স্টকটার টেকনিক্যাল অ্যানালাইসিস করি, কমেন্টে জানালে আমরা আরেকটা ভিডিও পাবলিশ করব, যেটাতে আলাদাভাবে রবির টেকনিক্যাল অ্যানালাইসিস করা থাকবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন, কমেন্টে জানাবেন নেক্সট কোন স্টকের ভিডিও আপনারা দেখতে চান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।